আসসালামু আলাইকুম সবাইকে। হাসছি, হাসার কারণ হচ্ছে ইন্ডিয়া বনাম আয়ারল্যান্ডের খেলা। আসলে খেলার জন্য মূলত হাসছি না, হাসছি হচ্ছে একটা বিশ্বকাপের পিচ, যেটাকে আমরা বলি বিশ্বকাপের পিচ, বিশ্বকাপের আউটফিল্ড, বিশ্বকাপের কন্ডিশন, সেটার জন্য হাসছি। আসলে প্রত্যেকটা খেলায় যদি এরকম হয়, একটা খেলা যদি 109 রান হয়, 125 রান হয়, 115 রান হয়, খেলাটা একটা ফাইটিং পর্যায়ে যায়, সুপার ওভার হয় বা শেষ ওভারে টানটান উত্তেজনায় কেউ ম্যাচটা জিতে, তাহলে আসলে ভালো লাগে। এখন ব্যাপারটা হয়েছে কি যে প্রত্যেকটা দল, একটা দল 77 রানে অল আউট হচ্ছে, একটা দল 96, আজকে তো 96 রানে অল আউট হইলো। তো এভাবে যদি একটা দল মানে এরকম যদি প্রত্যেকদিন হইতে থাকে, এখন ইন্ডিয়ার 4-5 উইকেট পড়লো, আমি মানলাম যে এখন প্রত্যেকটা দিন যদি কেউ 77 রানে অল আউট হয়, কেউ 76 রানে অল আউট হয়, কেউ 96 রানে অল আউট হয়, আসলে তখন আর ব্যাখ্যা করার কিছু থাকে না যে পিচের এই কন্ডিশন কেন বা আইসিসি কি চিন্তা ভাবনা করতেছে, এটা আসলে বলা মুশকিল। তো এই যখন অবস্থা, আসলে আমরা যদি পরিসংখ্যানটা একটু দেখি যে পল স্টার্লিং 7 রানের সময় আউট হয়েছেন, অ্যান্ডি বালবার্নি তিনি 9 রানের সময় আউট হয়েছেন। তো এরকম ব্যাটিং ধস ছাড়া আসলে কিছু বলার নেই। ইনিংসে আপনি যে পর্যবেক্ষণ করবেন যে উনি এই শট খেললো কেন বা উনি ওই শট খেললো কেন বা এই ব্যাটসম্যান এইভাবে খেলতে পারতো, ব্যাপারটা হচ্ছে এরকম যে খুব একটা বলার কিছু থাকে না। এরকম একটা পিচে আপনি যখন বল বুঝবেন না, আপনি যখন একটা বল খেলতে যাবেন যে আমি খেলবো একটা বল স্ট্রেটে খেলবো বা আমি একটা বল খেলবো এইদিকে খেলবো, কিন্তু বলটা সেইখান থেকে বলটা কেটে যাচ্ছে, সেইখান থেকে বলটা অড বাউন্স হচ্ছে বা ইভেন বাউন্স হচ্ছে, তখন কিন্তু আসলে ব্যাটসম্যানের কিছু করার থাকে না। তো আপনি এইখানে যে কোন ব্যাটসম্যান ভালো করছে, কোন ব্যাটসম্যান খারাপ করছে, এখানে খুব একটা ওইটা বলার জায়গা থাকে না যে এই ব্যাটসম্যান এই শটটা খেললো কেন, এরকম হইলো কেন। মাত্র 96 রানে অল আউট হয়েছে। দেখেন একটা পিচে একটা স্পিন বলার অক্ষর প্যাটেল বল করতে আসছে, 3টা রান দিছে। সে ভালো বলার, সে 3টা রান দিতেই পারে, আমার ওটা নিয়ে আফসোস নেই। সে যে বলে উইকেটটা পাইছে, আপনি দেখেন সে বলটা থাইপ্যাড সোজা বল, খুব একটা গতি নাই, কিন্তু কি হয়েছে পিচে পড়ার পরে বলটা একটু স্লো হয়ে গেছে, ব্যাটসম্যান ব্যাট আগে এনে রেখে দিছে, কিন্তু বলটা ব্যাটে যায় কানেক্ট পাইছে পরে। এরকম যদি হয় অবস্থা অন্যান্য পিচে, অন্যান্য বোলিং পিচ তো আমরা দেখি আরো, সেইখানে যদি এরকম অবস্থা হয়, 6টা বল হচ্ছে বা 120 বলের খেলা, 4-5টা বল ওই পিচের আনসার্টেনিটির কারণে বল চেঞ্জ হয়ে যায়, সেটা যদি হয়তো সেটা মানা যেত। এখন এখানে 120 বলের মধ্যে যদি আপনার 100 বলই বল যেখানে যাওয়ার কথা তার থেকে এদিক ওদিক চলে যায়, তাহলে তো আসলে ব্যাটসম্যানদের কিছু করার থাকে না। এভাবে তো ভাই বিশ্বকাপের মজা কত দূর থাকবে, কতদিন থাকবে, আসলে বলা মুশকিল। এই যখন অবস্থা, তখন আসলে শেষ দিকে 50 রানে 8টা উইকেট পড়ার পরে ভাবছিলাম হয়তো বা 55 রানের মধ্যে অল আউট হয়ে যাবে। তো এখানে আয়ারল্যান্ডের জন্য একটা সুখবর হচ্ছে যে তারা 96 পর্যন্ত যাইতে পারছে। আর 96-এর মধ্যে শেষ দিকে স্টিভেন ডিলানি যে চেষ্টাটা করছিল, 14 বলে 26টা রান করছে। তার 14 বলে 26 রান কিন্তু মানে আমি সোজা বলবো যে ইজ্জত বাঁচাইছে আয়ারল্যান্ডের। এর চেয়ে বেশি কিছু আর আসলে এখানে বলার থাকে না। সে যে 2টা 6 মারছে, 12.1 ওভারের সময় একটা 6 মারছে, 15.3 ওভারের সময় একটা 6 মারছে। এই যে 2টা 6 আর কুটিস ক্যাম্পার তিনি যে একটা 6 মারছিলেন 8.1 ওভারের সময়, 3টা 6 টোটাল হয়েছে। এটা T20 ক্রিকেটে আমরা চাই না যে প্রতিদিনই 220-250 রান হোক, আবার আমরা এটাও তো চাই না যে প্রতিদিন 76 রান, প্রতিদিন 90 রান হোক। এই যখন অবস্থা, এই যখন পরিস্থিতি, আয়ারল্যান্ডের এখন এই রানেই ফাইট দিতে হচ্ছে, ইন্ডিয়াকে কোনোভাবে আটকানো যায় কিনা। আর যদি আমরা বোলিং প্রদর্শনীর কথা বলি, বোলাররা তো দুর্দান্ত। ওই যেটা বললাম যে পিচ যদি এরকম হয়, বোলাররা দুর্দান্ত না হওয়ার কিছু নাই এখানে ভাই। এখানে খুব একটা সুযোগ থাকে না আসলে ওই ব্যাটসম্যানদের কিছু করার, ব্যাটারদের কিছু করার, আর বোলারদের খুব একটা কিছু করতেও হয় না। ভালো জায়গায় বল কর, ভালো জায়গায় বল করো, উইকেট নিয়ে নাও। তুমি স্টাম্পে বল রাখো, বল একাই একটা ডাউন হয়ে স্টাম্পে যাবে, নাহলে হাইটে ওইটা বেটার কোনো এলাকায় ক্যাচ আউট হয়ে যাবে। এরকমই তো আজকের ইনিংসেও দেখলাম, শ্রীলঙ্কার ইনিংসেও দেখলাম, এই হচ্ছে উইকেট। তার মধ্যে পান্ডিয়া শুরুতে এসে একটু সুইংটা হচ্ছিল বলে, নতুন বলে 3টা উইকেট, আশদীপ 2 উইকেট, বুমরা 2 উইকেট। এই তো এখন আসি টিম ইন্ডিয়ার সেকেন্ড ইনিংস। তাদের ব্যাটিংয়ের কথা শুরু করতে গেলে শেষ থেকে শুরু করতে হবে। আর শেষে ঋষভ পান্ত যে 6টা মারলেন, আসলে সব দর্শকের মতো বা ধারাভাষ্যকারদের মতো আসলে আমার চেহারাটা এরকম ছিল, ইজ দ্যাট আ শট, মানে এটা কিভাবে, মানে এইরকম একটা ব্যাপার ছিল।
যদিও এই শট তার জন্য নতুন না, তিনি আইপিএলে মারতেছেন, তিনি বাইল্যাটারাল সিরিজে মারতেছেন, কিন্তু তারপরেও এই শট আপনি যখন দেখবেন যে একজন কিপারের মাথার উপর দিয়ে একটা ব্যাটসম্যান রিভার্স স্কুপ করতেছে, সেই বল কিপারের মাথার উপর দিয়ে এবং 6 রান হচ্ছে, তো সেইটা কিন্তু দেখার পরে একটা রিয়াকশন এরকম তৈরি হয়ে যায় যে এই শটটা কি আবার কিভাবে, এই শটটার কিভাবে কি এইরকম। তো যেটা বলছিলাম, এখন শুরুর দিকে যাই, যে পিচের যে অবস্থা ডিসগাস্টিং। একটু আগেও বললাম যে আইসিসি ঠিক কী চাচ্ছে বলা যাচ্ছে না। যাই হোক, রোহিত শর্মা ইনজুরিতে উঠে গেলেন। এই ইনজুরিতে উঠে যাওয়ার আগে কিন্তু দুর্দান্ত এক 50, 36 বলে 50, 37 বলে 52 রান করে উঠে গেলেন। কিন্তু এর আগে কিন্তু বিরাট কোহলি 1 রান করেছেন। কিন্তু এর আগে যখন ইনিংস শুরু হয় তখন বিরাট কোহলি কিন্তু 1 রান করে মাত্র 1 রান, ভাবা যায় বিরাট কোহলি মাত্র 1 রান, 5টা বল খেলে 1টা রান করে তিনি আউট হয়েছেন। ডাউন দ্য উইকেটে মারার সময় 3rd উইকেটে ক্যাচটা গেছে। এখন বিরাট কোহলির যে এই উইকেটটা, এই কথাটা কি জন্য আসছে, এখানে 2টা কারণ আছে। একটা হচ্ছে পিচের কথা, তো যেটা বললামই, আরেকটা হচ্ছে ওপেনার বিরাট কোহলি। ওপেনার বিরাট কোহলি, যিনি এর আগে একবার রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছেন ইন্ডিয়ান দলে। এই বিরাট কোহলি কি ওপেনে নামলে এই জাতীয় দলের জন্য রান করতে পারেন না? এই বিরাট কোহলি কি 1 ডাউনে নামলে আসলে তার ব্যাটটা হাসে? বিরাট কোহলি কি ওপেনিং এর পরের ম্যাচগুলোতে রান করতে পারবে কিনা, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। এই প্রশ্ন কিন্তু শুধু আমার না, এই প্রশ্ন আম জনতার, যারা ভাবছিলেন যে বিরাট কোহলি ওপেনিং নামলে অনেক ভালো হবে, তাদেরও কিন্তু এটা প্রশ্ন। এরকম একটা পিচে সবাই কিন্তু আশা করছিল যে এই পিচে বিরাট কোহলি কি দরকার, এই পিচে বিরাট কোহলি তার স্বভাবসুলভ ব্যাটিং থেকে বের হয়ে দেখে শুনে ম্যাচটা একদম নিজেদের করে নেবেন, দেখে শুনে ম্যাচটা একদম নিজেদের করে নেবেন। সেটাই কিন্তু আমরা চাইছিলাম, সেটা কোহলির ভক্তরা চাইছিল, সেটা কিন্তু সমস্ত পৃথিবীর যারা ক্রিকেট ভক্ত আছে তারাই চাইছিল। কিন্তু আসলে এমনটি হয়নি, হয়েছে তার উল্টোটা। রোহিত শর্মা, যার কথা বলছিলাম যে যিনি সিঙ্গেল ডাবল নিয়ে অতটা বিশ্বাসী না, তিনি কিন্তু দ্বিতীয় ওভারে 15টা রান, একটা 6 একটা 4-এর মারে 15টা রান তুলে নেন। তিনি কিন্তু দ্বিতীয় ওভারে 15টি রান তুলে নেন, একটা 6 একটা 4-এর মারে সে ওভারে কিন্তু 15টি রান নিতে সক্ষম হয়। এখন কথা হচ্ছে রোহিত শর্মার যে ক্যাচটা প্রথম ওভারে 6ষ্ঠ বলে ক্যাচটা যে স্লিপ থেকে মিস হলো, সেই ক্যাচটা মিস না হলে কি আদৌ ফলাফল অন্যরকম হতে পারতো কিনা? এত কম রানের পুঁজিতে জাস্ট 96 রান, when you have to defend 96 রান, you have to be alert। এছাড়া আপনার আর কোনো পথ নাই। ঋষভ পান্টের 6-এর কথা যখন বলছিলাম, 26 বলে 36 রান তিনি করেছেন। 3টা 6-এর মার যেমন রোহিত শর্মা দিয়েছেন, 2টা 6 কিন্তু ঋষভ পান্ট দিয়েছেন। তবে 5টা 6-এর মধ্যে যদি বলি, রোহিত শর্মা যেমন 3টা 6 মেরেছেন, তার যে সিগনেচার শট পুল শটের মাধ্যমে 6 মেরেছেন। ঋষভ পান্ট কিন্তু তার যে সিগনেচার শট, আসলে সিগনেচার শট বলবো কিভাবে, সিগনেচার শট তো কিন্তু এই যে তিনি রিভার্স স্কুপ করে লাস্টের যে 6টা মারলেন, আমরা যে অবাক তাকিয়ে রইলাম, এই 6 কিন্তু আসলে সচরাচর আপনি সব প্লেয়ারের কাছ থেকে দেখতে পারবেন না। তো চোখ জোড়ানো একটা শট দিয়ে খেলাটা শেষ হয়েছে, চোখ জোড়ানো একটা শট দিয়ে দর্শককে অভিভূত করা হয়েছে। ইন্ডিয়ার একটি সহজ জয় বলাই চলে। 12.2 ওভারে তারা 96 রান তুলে সক্ষম, 12.2 ওভারে তারা 96 রান তুলে নিতে সক্ষম হয়েছে। এখন কথা হচ্ছে এইরকম পিচে কতদিন খেলা চলবে, বা এরকম পিচে এই যে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, বা আমি যদি বাংলাদেশের নামই বা নেই, এই যে ধরনের দলগুলো আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, বা আমি যদি বলি বাংলাদেশও আছে এর সাথে, তারা কি আদৌ বড় দলগুলিকে হারাতে সক্ষম হবে কিনা, বা এই পিচ তাদের জন্য কতটা কার্যকর হবে, এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়। দর্শক, ক্রিকেট বিশ্বকাপ 2024-এর সব খবরাখবর জানতে এবং ম্যাচগুলোর অ্যানালাইসিস দেখতে চোখ রাখুন আইকন স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।